যে দুর্দিনের শঙ্কা দাদা আপনি করছেন, সেক্ষেত্রে দাঁড়িয়ে এই পরিস্থিতি চললে তাহলে তো ব্যাংক্রাফট হওয়ার মতন অবস্থা হয়ে যাবে। ব্যাংক্রাফটের বিষয়গুলো যদি আপনি বলেন, যেখানে একটা দেশ কোন সময় ব্যাংক্রাফট হয়, এই বিষয়গুলো আপনি দেখতে হবে যে এই আমাদের ধরেন আমি যদি শ্রীলঙ্কার উদাহরণ দিই, শ্রীলঙ্কা দেউলিয়া হয়েছিল কারণ তারা অতিরিক্ত ঋণ নিয়েছিল এবং বৈদেশিক মুদ্রা রিজার্ভ তাদের ফুরিয়ে গিয়েছিল। তারপর আমাদের পাকিস্তানের দিকে তাকাই, আপনি দেখবেন পাকিস্তানের যে বর্তমান অর্থনৈতিক অবস্থা অত্যন্ত নাজুক। হ্যাঁ, তারা এখনো দেউলিয়া হয়নি কারণ IMF তাদেরকে ঋণ দিচ্ছে, এই কারণে তারা এখনো দেউলিয়া হয়নি। বাংলাদেশের মুদ্রা যদি অবমূল্যায়িত হইতে থাকে, ডলারের এগেনস্টে বাংলাদেশের টাকার মান যদি কমতে থাকে এবং রিজার্ভের সংকট যদি কমতেই থাকে এবং এটাতে যদি দীর্ঘমেয়াদী নজর না দেওয়া হয় এবং এই প্রক্রিয়া চলতেই থাকে, তাহলে কিন্তু বাংলাদেশ অচিরেই আপনার দেউলিয়া হইতে পারে। তো এখনো বাংলাদেশ দেউলিয়ার অবস্থায় নাই, কিন্তু এটা যদি কন্টিনিউ করে, আমি তো বললাম 7 দিন যদি রেল যোগাযোগ বন্ধ থাকে, বাংলাদেশের পরিবহন সেক্টর কমপ্লিটলি কলাপস করবে এবং এটা আপনার ঋণ দিয়েও তো আর কিছু করা যাবে না। আপনার কাছে টাকা আছে কিন্তু আপনার যাওয়ার কমিউনিকেশন করার কোনো ওয়ে নাই, ট্রাভেল করার কোনো ওয়ে নাই, তাহলে তো আপনি কিছু করতে পারতেছেন না। ফলে বাংলাদেশের অর্থনৈতিক অবস্থা কমপ্লিটলি কলাপস করবে এবং এতে দেউলিয়া হওয়াটা অস্বাভাবিক কিছু না। কিন্তু আমাদেরকে দেখতে হবে যে হরতালটা আসলে কতদিন কন্টিনিউ করে, এটার উপরে নির্ভর করে কিন্তু আমাদেরকে বুঝতে হবে যে আসলে কি কি ইম্প্যাক্ট হবে। আমি যদি বাংলাদেশের কথা, আমি যদি অর্থনৈতিক ভাবে দেউলিয়া হওয়ার বিষয়গুলো বা সম্ভাবনাগুলো যদি দেখি, আমাদের প্রথমেই দেখতে হবে যে আমাদের রিজার্ভ আমাদের ডাউন হচ্ছে কিনা। এখন কন্টিনিউয়াসলি ডাউন হচ্ছে রিজার্ভ। তারপরে আমাদের মূল আয়ের উৎস কিন্তু পোশাক শিল্প, হ্যাঁ, আমাদের গার্মেন্টস এবং রেমিটেন্স। তো ধরেন এই ট্রাভেলের সাথে রেমিটেন্সের হয়তো মানে সম্পর্ক নাই, কিন্তু পোশাক শিল্প কিন্তু ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হবে, কারণ ট্রেনিং এর বিষয়গুলো আছে। আপনি ধরেন গাজীপুরে ধরেন গার্মেন্টস ফ্যাক্টরি, এটাকে ঢাকা আনতে হবে, তো আসবে কিভাবে? হ্যাঁ, বা চিটাগাং এর পোর্ট দিয়ে হয়তো যাবে, তো পোর্টে যাবে কিভাবে? তো এই যে বিষয়গুলো, এগুলো সিরিয়াসলি ইম্প্যাক্ট হবে। ফলে দেউলিয়া হওয়াটা অস্বাভাবিক কিছু না। আর অর্থনৈতিক ভাবে দেউলিয়া হওয়ার যে মেইন যে সিমটম গুলো আমরা দেখতে পাচ্ছি, সিমটম গুলো আছে আমাদের। হ্যাঁ, তো প্রথম যে সিমটম আমরা যদি বলি যে বৈদেশিক যে ঋণ আসে আমাদের, এই ঋণগুলো যদি আমরা যথাসময়ে কিস্তি পরিশোধ করতে না পারি, তাহলে কিন্তু বোঝা যাবে যে আমরা দেউলিয়া হতে যাচ্ছি। তা আপনি জানেন আমাদের অনেকগুলো ঋণ কিন্তু আমরা সময় মতো পরিশোধ করতে পারছি না, সময় নিচ্ছি আমরা ডিফল্ট। মানে ধরেন 1 তারিখে আপনি কিস্তি দেওয়ার কথা, আপনি কিস্তি দিচ্ছেন হয়তো 25 তারিখ, 20-25 দিন লেট হচ্ছে। তারপরে বাংলাদেশ টাকার মান তো কমতে আছে, আপনি তো জানেন ডলার এগেইনস্টে এখন এটা কন্টিনিউয়াসলি কমতেছে। কিন্তু তারপরে আমাদের যে মুদ্রাস্ফীতি, এটা জনজীবনে ব্যাপক প্রভাব কিন্তু আমরা এইগুলোর পাশাপাশি এই যে ট্রেন বন্ধ হয়েছে সুশান্ত দা, তার পাশাপাশি এখানে বিকল্প হিসেবে কিন্তু বাস চালানোর একটা সিদ্ধান্ত নেওয়া হয়েছে। কিন্তু সূত্র মারফত একটা বিষয় জানা যাচ্ছে যে বেশ কিছু পেট্রোল পাম্প বন্ধ করে দেওয়া হয়েছে। সেক্ষেত্রে যদি পেট্রোলটাই না পাওয়া যায়, তাহলে বাস চালিয়েও তো লাভ হবে না, বাসটা চলবে কিভাবে? সেইখানেও তো সেই টাকা পয়সার সংকটটাই সামনে আসবে। একটা জিনিস দেখেন যে আমি তো বললাম ট্রেন এবং বাসের যে কম্পারেটিভ স্টাডি যদি আমরা একটা করি, লং ডিস্টেন্স ট্রাভেলের জন্য কিন্তু ট্রেন সবচেয়ে সস্তা। ট্রেন ফেয়ার যদি ধরেন ঢাকা টু চিটাগাং ট্রেন ফেয়ার যদি আমরা ধরি 1200 টাকা, ডিপেন্ডিং অন ক্লাস, ইকোনমি, এসি, নন এসি এটসেট্রা। এইখানে কিন্তু আপনার বাস ফেয়ার হচ্ছে 1800 টাকা, এসি বাস। হ্যাঁ, এসি বাসগুলো 1800 টাকা। তো ধরেন যেখানে আপনি 1000 টাকায় ট্রেনে যাচ্ছেন, এখানে বাসে যাইতে গেলে আপনার লাগবে প্রায় 2000 টাকা। মোটামুটি 40-60% চিপার। ট্রেন বাসের চেয়ে 60% চিপার। তো এই টাকাটা তাইলে তো আলটিমেটলি আমাদের লস হচ্ছে, ঠিক না? তো এই যে আপনি যেটা বললেন যে বাস চাইলে তো বাসে কেউ চড়তে পারবে না, কারণ এই 60% কস্ট কোথা থেকে আসবে? এটা তো মানুষের জনজীবনে ব্যাপকভাবে ইম্প্যাক্ট হবে। তো এই বিষয়গুলো আমাদেরকে ভাবতে হবে। তারপরে আপনি একটা জিনিস বলি যে মানে কমোডিটি, মানে জিনিসপত্র যে চলাচলের জন্য, ক্যারিং এর জন্য কিন্তু প্রায় ট্রেন কিন্তু 4 থেকে 5 গুণ সস্তা বাসের চেয়ে। তো বাস দিয়ে তো আপনি বড় বড় জিনিসপত্র কিন্তু আপনি এক টাউন থেকে আরেক টাউনে ক্যারি করতে পারবেন না। হ্যাঁ, তো এই মানে ট্রান্সপোর্টিং গুডস, এই যে বাস দিয়ে করতে গেলে অনেক টাকা আপনাকে এক্সট্রা খরচ করতে হবে। ফলে জিনিসপত্রের দাম বাইরে যাবে। আর ফুয়েলের যে বিষয়টা বললেন, ফুয়েল এফিসিয়েন্সি ট্রেনে তো মানে বাসের চেয়ে 70% কম তেল লাগে, কিন্তু ফুয়েল লাগে কিন্তু ট্রেনে। তো স্বাভাবিকভাবে এখন যদি দেখা যাচ্ছে যে ট্রেন বন্ধ থাকে, বাস বেশি ব্যবহৃত হয়, তাইলে তো ফুয়েলের একটা সংকট দেখা দিবে আপনি।
ফুয়েলের দাম দেবো। আর এই পরিস্থিতিতে দাঁড়িয়ে আমরা যেটা দেখতে পাচ্ছি যে মোহাম্মদ ইউনূসের পাকিস্তান বা চীনের প্রতি যে একটা সখ্যতা সেটা বাড়ছে, দিনে দিনে বাড়ছে। আপনার কোথাও গিয়ে কি মনে হয় যে চীনের সঙ্গে যে সখ্যতাটা বাড়ছে সেটা ব্যাকফায়ার করতে পারে? আমরা যদি শ্রীলঙ্কার ক্ষেত্রে দেখি, চীন কিন্তু প্রথমে শ্রীলঙ্কার কাছেও ত্রাতা হয়ে এসেছিল যে আমি তোমার বন্ধু, আমি তোমায় ঋণ দিচ্ছি, তুমি ঋণ নাও, এবং তারপরে যখন সেটা সে শোধ করতে পারলো না, তারপরে কি পরিস্থিতি হলো আমরা দেখেছি। কোথাও গিয়ে কি তাহলে বাংলাদেশের ক্ষেত্রেও সেই একই ঘটনা ঘটতে পারে? কোথাও গিয়ে মোহাম্মদ ইউনূসের এই সখ্যতা কি বাংলাদেশ এবং বাংলাদেশি যারা রয়েছেন তাদেরকে বিপাকে ফেলছে? কি আপনার কি মত? একটা জিনিস দেখেন যে যেহেতু বাংলাদেশ এখন নিউ পাকিস্তানে পরিণত হয়েছে, আমি প্রত্যেকটা সত্যি এই জিনিসটা বলি, এই নিউ পাকিস্তান নাও, এবং নিউ পাকিস্তান হিসাবে বাংলাদেশ তো স্বাভাবিকভাবেই চীনের প্রতি ঝুঁকছে এবং অলরেডি এটা পাকিস্তান হয়ে গেছে। তো চীনের তো একটা টেন্ডেন্সি আছে, তারা আপনাকে ঋণ দিবে, ঋণের প্রলোভন দিবে, হ্যাঁ, এবং পরবর্তীতে ডাবল ইন্টারেস্টে আপনার কাছ থেকে ঋণ নিবে। আপনি যদি ঋণ দিতে পরিশোধ করতে ব্যর্থ হন, তখন তো আপনি স্বাভাবিকভাবেই আপনি ডিফল্টার হবেন। তো এই একটা গেম তো চলছেই। এবং আপাতত আপনি ধরেন আপনি সংসার চালাতে গেলে, আপনি যদি ধরেন আপনার ছেলে মেয়ে বাচ্চারা যদি কোনো জিনিস ধরেন একটা বিষয় একটা জিনিস কিনতে চাইলো, আপনার কাছে টাকা নাই, তখন আপনি হয়তো দাঁড় করলেন, পরবর্তীতে তো আপনি এটাকে সুদ করতে হবে, না সুদ না করলে তো আপনার সংসারে অশান্তি হবে। এটা সিমিলারলি যদি আমরা বাংলাদেশের ক্ষেত্রে ধরি, ডক্টর ইউনূস তো দেখছেন যে উনি কোনোভাবে দেশ চালাতে পারছেন না, উনি হয়তো দেশ চালানোর জন্য বা চীনের কাছে ঋণ চাইবেন, চীন হয়তো ঋণ দিবেও, হ্যাঁ, তো ঋণ দিলে এটাকে তো সুদ করতে হবে। চীন কিন্তু ফ্রি আপনাকে কোনো কিছু দিবে না। তো যখন ঋণ পরিশোধ করতে পারবেন না, স্বাভাবিকভাবেই আপনি বিপদে পড়বেন এবং দেশ কলাপস হবে, আপনি দেউলিয়া হবেন। তো এই পরিণতির দিকেই বাংলাদেশে এগোচ্ছে, আমরা সেটাই দেখছি। হয়তো নিকট ভবিষ্যতে আমরা এটা দেখবো যে চীনের প্রতি প্রেম বা পাকিস্তানি প্রেম, এইটাতে বাংলাদেশের নিকট ভবিষ্যৎ কতটুকু অন্ধকার এটা আমরা বুঝতেই পারছি, এবং ভবিষ্যতে তো আমরা দেখবো যে আসলে কি হতে যাচ্ছে। আর একই সঙ্গে কালকে যে আপডেট সামনে এসেছিল সুশান্ত দা, যে আমেরিকা যে এইড দেয় বাংলাদেশকে, যে আর্থিক অনুদান দেয়, সেটাও তো ট্রাম্প ঘোষণা করে দিয়েছে যে আর দেবেন না। কারণ ট্রাম্প শুরু থেকেই বলে এসেছেন যে বাংলাদেশে যে পরিস্থিতি তৈরি হয়েছে সেটাকে ট্রাম্প মেনে নিচ্ছেন না, ভালো চোখে দেখছেন না, এবং ভারত বিরোধী যে আচরণ বাংলাদেশের, সেটা ডোনাল্ড ট্রাম্প ভালো চোখে দেখছেন না। কারণ খুব স্বাভাবিক, ডোনাল্ড ট্রাম্প এবং নরেন্দ্র মোদী কতটা ভালো বন্ধু সেটা মোটামুটি তার প্রথম যে ফেজ ছিল শাসন ক্ষমতার, সেই সময় দেখা গিয়েছে। সেক্ষেত্রে এটাও তো বাংলাদেশের কাছে একটা ড্রব্যাক হয়ে দাঁড়াচ্ছে। আপনি দেখেন যে ইউএসএ বন্ধের সাথে সাথে বাংলাদেশ কিন্তু নানাভাবে ইম্প্যাক্টেড। কারণ আমি ওইদিন বলছিলাম $800 মিলিয়ন যেটা বাংলাদেশ ইউএসএর মাধ্যমে 2026 সালের ভিতরে পাওয়ার কথা, 800 মিলিয়ন, আপনি ক্যান ইউ ইমাজিন দা নাম ফিগার। $800 মিলিয়ন যদি বাংলাদেশে না আসে, স্বাভাবিকভাবে বাংলাদেশের বেশ কিছু সেক্টর কলাপস করবে। এর মধ্যে একটা হলো আপনার হেলথ সেক্টর। হেলথ সেক্টর কিন্তু কমপ্লিটলি ফল ডাউন করবে। তারপরে আপনাদের এই যে বিশেষ করে রোহিঙ্গা ক্রাইসিস, এই যে আমাদের 10 লক্ষ রোহিঙ্গা আছে বাংলাদেশে, যে রোহিঙ্গাদেরকে টেক কেয়ার করার বিষয়টা, এটা কিন্তু সিরিয়াসলি একটা বাদে অবস্থায় যাবে। ফলে আমরা এটা কিভাবে ট্যাকেল করবো আমি জানি না ইউনূস অবৈধ ইউনূস সরকার এটা কিভাবে টেক কেয়ার করবে এখন।